প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এটা আমাদের সর্বোচ্চ কোর্ট। এর বাইরে এর উপরে আমাদের যাওয়ার সুযোগ নেই। তো সুপ্রিম কোর্টের আমরা জানি দুইটা ভাগ আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন এবং আরেকটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। তো অ্যাপিলেট ডিভিশন হাইকোর্ট ডিভিশনের একটু উপরে অবস্থিত, কারণ হাইকোর্ট ডিভিশনও যখন কোনো কিছু সমাধান না হয় তখন সেটা অ্যাপিলেট ডিভিশনে যায়। তো হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন এবং এই দুইটা মিলেই কিন্তু সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আশা করি এই বিষয়টা সবাই বোঝেন। এখন অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের কিন্তু উভয় জুরিসডিকশন আছে, ক্রিমিনাল জুরিসডিকশন, সিভিল জুরিসডিকশন। অর্থাৎ আমরা জানি মামলা যেমন প্রধানত দুই প্রকার: সিভিল নেচার, ক্রিমিনাল নেচারের মামলা, ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলা। তো দেওয়ানি বা সিভিল মামলা সিভিল কোর্টে ফাইলিং হবে, সিভিল কোর্টে বিচার হবে। তেমনি ক্রিমিনাল যে কেসগুলো বা ফৌজদারি মামলা সেটা ক্রিমিনাল কোর্টে ফাইলিং হবে, ক্রিমিনাল কোর্টগুলোতেই বিচার হবে। তো এখানে এই যে পিকচার, এখানে বাম দিকে আছে কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ। এটা কিন্তু সিভিল কোর্টের জেলা পর্যায়ের সর্বোচ্চ কোর্ট। ডিস্ট্রিক্ট জাজ বাংলা হচ্ছে জেলা জজ। জেলা জজ তিনি হচ্ছেন সিভিল মামলা বা দেওয়ানি মামলার জেলা পর্যায়ের সর্বোচ্চ কোর্ট। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই কোর্টটা কিন্তু ডিস্ট্রিক্ট জাজের সমপর্যায়ের একটা কোর্ট। কিন্তু ডিস্ট্রিক্ট জাজের সমপর্যায়ের কোর্ট মানে ডিস্ট্রিক্ট জাজ যেই ধরনের মামলার বিচার করতে পারেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজও কিন্তু সেই ধরনের মামলার বিচার করতে পারেন। আমরা পড়ছি কিন্তু সিভিল ন্যাচারের কোর্টগুলো। তারপরে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ইনি হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের নিচে। তারপরে আছে হচ্ছে কোর্ট অফ সিনিয়র অ্যাডিশন অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, অর্থাৎ সিনিয়র সহকারী জাজ। তিনিও কিন্তু সিভিল মামলার নিচের দিকের একটা কোর্ট। এবং সর্বনিচে আছে কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ, অর্থাৎ সহকারী জাজ। তো আপনারা যারা কোর্টে যান তারা দেখবেন যে সিভিল মামলাগুলোতে এই কোর্টগুলো থাকে। সহকারী জজ আমাদের রাজশাহীতে অনেকগুলো আছে, প্রতিটা জেলার জন্য আলাদা আলাদা সহকারী জজ আছে। আবার জেলার মধ্যে আলাদা আলাদা থানার জন্যও আলাদা আলাদা থানায় যে মামলাগুলো হবে, সিভিল মামলা বা জমি সংক্রান্ত যে মামলাগুলো আছে বা পারিবারিক মামলা, সেগুলো কিন্তু এই বাম সাইডের এই কোর্টগুলোতে হবে। এখন আমরা ডান সাইডের কোর্টগুলো যদি দেখি, এখানে কোর্ট অফ সেশন জাজ, হাইকোর্টের নিচে আছে কোর্ট অফ সেশন জাজ। এগুলো হচ্ছে ক্রিমিনাল কোর্ট। ক্রিমিনাল ন্যাচারের মামলাগুলো নেওয়া হবে এখানে, এখানে ফাইলিং হবে, এখানে মানে এই সাইডে ফাইলিং হবে এবং এই সাইডে বিচার হবে। তো কোর্ট অফ সেশন জাজ বাংলা হচ্ছে দায়রা জজ। তারপরে এখানে অ্যাডিশনাল সেশন জাজ, তারপরে আছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা যুগ্ম দায়রা জজ। এই পাশে আছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এ পাশে আছে জয়েন্ট। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে ডিস্ট্রিক্ট কথাটা আছে। এই ডিস্ট্রিক্ট কথাটা না হয়ে এখানে হবে সেশন। তাহলে জয়েন্ট সেশন জাজ হবে এখানে। একটু আপনারা কারেকশন করে নেবেন, এখানে কোর্ট অফ জয়েন্ট সেশন জাজ কপি পেস্ট করতে গিয়ে ভুল হয়ে গেছে। এখানে আরেকটা বিষয়, এই যে এই পাশে এবং এই পাশে যে তিনটা তিনটা কোর্ট আমরা দেখলাম, ছয়টা কোর্ট, এই কোর্টগুলো যেমন বাম পাশে আছে ডিস্ট্রিক্ট জাজ, ডান পাশে আছে সেশন জাজ। তো ডিস্ট্রিক্ট জাজ এবং সেশন জাজ বিচারকও একজনই, আবার এজলাসও একটাই। মানে একটা কোর্টের মধ্যেই টু ইন ওয়ান। একটা কোর্টের মধ্যে যিনি জেলা জজ তিনি দায়রা জজের দায়িত্ব পালন করেন। তাই দেখবেন লেখা থাকে যে জেলা ও দায়রা জজ। তো জেলারও কাজ করেন মানে সিভিল মামলার কাজ করেন, দায়রা জজ হিসেবেও কাজ করেন মানে ফৌজদারি মামলারও কাজ করেন। একই কোর্টে দুইটা কাজ হয়। তাই একই বিচারকের দুইটা জুরিসডিকশন থাকে বাস্তবে। তার মানে এই কোর্টগুলো কিন্তু জয়েন্ট আকারে থাকে একসাথে। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তার মানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, এভাবে হবে।
তারপরে যুগ্ম, জেলা ও দায়রা জজ এইভাবে হবে। তাহলে এই তিনটা, তিন তিন ছয়টা কোড আসলে, ছয়টা কোড মামলার নেচারের দিক থেকে, কিন্তু বাস্তবে কিন্তু এই ছয়টা কোড তিনটা কোড। জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, একসাথে তিনটা কোড কাজ করে। তার মানে একই কোর্টের মধ্যে সিভিল এবং ক্রিমিনাল উভয় নেচারের মামলার বিচার করা হয়। আশা করি বিষয়টি বুঝেছেন। যারা কোর্টে যান তারা এই বিষয়গুলো ভালোই বোঝার কথা। আচ্ছা, এরপরে জয়েন্ট ডিস্ট্রিক্ট, জয়েন্ট সেশন জাজ মানে যুগ্ম দায়রা জজের নিচে কারা আছেন। এখানে আবার যদি আমরা দেখি, দুইটা ভ্যারিয়েশন আছে। দুইটা ভ্যারিয়েশনের মধ্যে এই পাশে দেখেন, এই পাশে একটা ভ্যারিয়েশন আছে, এটা মহানগর এলাকার জন্য, অর্থাৎ কোর্ট অফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিএমএম, সিএমএম কোর্ট। তার মানে মেট্রোপলিটন এলাকা যেগুলোতে আছে, মেট্রোপলিটন এলাকার ম্যাজিস্ট্রেট কোর্টকে যিনি প্রধান তিনি হচ্ছে সিএমএম। তার আন্ডারে আছে এসিএমএম অর্থাৎ অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং তার আন্ডারে আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। তো বলে রাখা ভালো, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট কিন্তু সবাই ফার্স্ট ক্লাস হয়। এখানে সেকেন্ড এবং থার্ড ক্লাসের ম্যাজিস্ট্রেট কখনো মেট্রোপলিটন এলাকার ম্যাজিস্ট্রেট কোর্টে বসতে পারেন না। তার মানে মেট্রোপলিটন এলাকার ম্যাজিস্ট্রেট কোর্ট হতে হলে তাকে অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হতে হবে। এরপরে আসি আমরা অপর সাইডে। এখানে কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে সিজেএম, এই সাইডে যেটা মেট্রোপলিটন এলাকার বাইরে, অর্থাৎ যেই জেলাতে মেট্রোপলিটন এলাকা নাই, সিটি কর্পোরেশন নাই, আরএমপি, যেমন আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, আরএমপির যে মামলাগুলো সেগুলো এই বাম পাশে হলুদ চিহ্নিত, এবং নীল পাশে হচ্ছে জেলার যেগুলো মানে মেট্রোপলিটনের বাইরের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিজেএম, কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। এরপরে আছে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অর্থাৎ এসিজেএম, তার মানে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আর এটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। অনেকেই চিফ জুডিশিয়ালকে বাংলা করে, চিফের বাংলা হচ্ছে মুখ্য বা প্রধান, আর মহানগরের বাংলা করে হচ্ছে মহানগরের বাংলা, সরি মেট্রোপলিটনের বাংলা মহানগর বলা হয়। তো এখানে মুখ্য মহানগর, ম্যাজিস্ট্রেটের বাংলা আবার অনেকে হাকিম বলা হয়। তাহলে মুখ্য সিএমএম কে তাহলে বলা হবে মুখ্য মহানগর হাকিম আদালত। তো আমরা এটা না বলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এইভাবেই বলবো, এভাবেই বেশি আসে। এমসিকিউ এবং রিটেন পরীক্ষায় আমরা দেখেছি বিগত সালে জুডিশিয়ারি এবং বার কাউন্সিলে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইভাবে আসে, ওই মহানগর হাকিম আদালত এইভাবে আসে না কখনো। তারপরও আপনাদের জানার স্বার্থে বলে রাখলাম। এরপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে দেখেন যে নিচে আছে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট। তো এখানে দেখেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে, কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নাই। তার মানে এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যারা আছেন একেবারে নিম্ন স্তরে, তারা সবসময় কি হবেন? ফার্স্ট ক্লাস হবেন, যে এরা সবসময় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তো এই চার্টের উপরে কারো যদি প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোর্ট সিস্টেম এর যে হায়ারার্কি অর্থাৎ নিম্ন থেকে উচ্চ পর্যায়ের যে কোর্টগুলো আমরা বাংলাদেশে প্রচলিত আছে, লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ বা হায়ারার্কি অফ কোর্ট অফ বাংলাদেশ যেটাই বলি না কেন, এই বিষয়ে স্বচ্ছ একটা ধারণা দিতে পারলাম কিনা। কারো যদি প্রশ্ন থাকে হাত উত্তোলন করে প্রশ্ন করবেন, তাহলে আমি এইটার উপরে শেষ করে তারপরে আমি চলে যাব আজকের ক্লাসে। যদি এই চারটা বুঝে থাকেন, কোনো যদি কনফিউশন না থাকে, তাহলে আমি মূল ক্লাসে আমরা চলে যাব।
হ্যাঁ, আশা করি নোট দেখা যাচ্ছে। তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা পড়ছি সিলেবাসের 3 নম্বর সাবজেক্ট, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, সংক্ষেপে যেটা আমরা বলি সিআরপিসি, বা বাংলায় ফৌজদারি কার্যবিধি 1898। টপিক 1, ক্লাসেস অ্যান্ড পাওয়ার্স অফ ক্রিমিনাল কোর্টস। তার মানে ফৌজদারি আদালতের প্রকারভেদ ও এখতিয়ার বা ক্ষমতা। তার মানে আমরা দুইটা জিনিস আজকে শিখবো। ফৌজদারি আদালতগুলো কি কি, একটু আগেই যেগুলো আমরা দেখলাম চার্ট আকারে, সেটাই কিন্তু আমরা এখন আইনে কিভাবে আছে সেটা দেখব। এবং এই আদালতগুলো যেগুলো একটু আগেই দেখলাম তাদের ক্ষমতাই বা কি 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 এখতিয়ার আছে, কত বছরের সাজা দিতে পারে সেগুলো দেখব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? 1.1 নং প্রশ্নের উত্তর, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। তাহলে কয় শ্রেণীর আছে বললে শ্রেণী বিভাগ, বা কয় প্রকারের আছে বললেও শ্রেণী বিভাগই, ক্লাসিফিকেশনই চাচ্ছে। তো আমরা তো আর বানিয়ে লিখতে পারবো না, এইটা অবশ্যই সেকশন অনুসারে লিখতে হবে, ধারা অনুসারে লিখতে হবে। তাহলে ফৌজদারি কার্যবিধি 1898 এর 6 ধারার বিধান মতে, তাহলে 6 ধারাতে কিন্তু আমরা এগুলো পাবো। বাংলাদেশে প্রধানত 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। তাহলে আমরা এর আগে দেখলাম কি সেশন এবং সেশন জাজ বা দায়রা জজ, এবং তার একটু নিচে দেখলাম কি ম্যাজিস্ট্রেট কোর্ট বা ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে এই 6 ধারার আবার উপধারা 1-এর কতে বলা আছে দায়রা আদালত সমূহ, আর খতে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত সমূহ। তাহলে একটু আগে চিত্রে আমরা কিন্তু দেখলাম দায়রা, অর্থাৎ বা ডান পাশে আমরা যেগুলো দেখলাম 3টা ছিল দায়রা জজ বা সেশন জাজ, এবং তারও নিচে ছিল 2 ভাগে মহানগরে, আবার মহানগরের বাইরেও ছিল ম্যাজিস্ট্রেট কোর্টগুলো। ম্যাজিস্ট্রেট আদালত সমূহ আবার 2 শ্রেণীর হতে পারে। এই যে চিত্র, এই চিত্রে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আমি ইনক্লুড করিনি। কিন্তু ম্যাজিস্ট্রেট আমরা যদি 6 ধারায় 2 উপধারায় দেখি, তাহলে 2-এর কতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সমূহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সমূহ। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ইংরেজি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তো ম্যাজিস্ট্রেটের বাংলা আমরা ম্যাজিস্ট্রেট বলবো, হাকিম বলবো না। তাহলে প্রধানত আদালত, ফৌজদারি আদালত 2 ধরনের, দায়রা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। তো দায়রা জজ আদালত বা সংক্ষেপে দায়রা আদালত বললেও হবে, আর ম্যাজিস্ট্রেট আদালত বা ম্যাজিস্ট্রেট কোর্টস যেটা বলি না কেন। তাহলে ম্যাজিস্ট্রেট আবার 2 প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সমূহ আবার 4 শ্রেণীর হবে, যথা, দেখেন একটু একটু করে আমরা নিচের দিকে আসছি। তো যেটা বলছিলাম, প্রথমে আমরা দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেট কোর্ট দেখলাম, তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং এই যে একটু আগে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখলাম, এটা আবার 4 প্রকার। সেটা 3 উপধারায় বলা আছে। আমরা ধারা পড়ছে কিন্তু 6, 6-এর উপধারা 1, উপধারা 2, উপধারা 3 খুব সিরিয়াল ভাবে দেওয়া আছে। আমি ধারাকেই সংক্ষিপ্ত ভাবে সিরিয়ালেই তুলে দিয়েছি। তাহলে কতে আছে মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং অন্যান্য এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে মহানগরে আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এবং মহানগরের বাইরে অর্থাৎ অন্যান্য এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে এক লাইনেই 2টা চিফকে আমরা দেখিয়ে দিলাম, সিএমএম এবং সিজেএম। খতে হচ্ছে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যিনি, তিনি যদি আবার মহানগর এলাকায় নিয়োগ পান বা দায়িত্ব পান, সেক্ষেত্রে মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হবে, সংক্ষেপে এমএম। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস। নম্বরে দ্বিতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখানে দেখেন মহানগরের এখানে ফাঁকা আছে, কারণ মহানগর দ্বিতীয় শ্রেণীর হয় না তাই। এবং শেষে তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এখানেও ফাঁকা আছে, কারণ মহানগর এলাকায় তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট হয় না। মহানগর এলাকায় নিয়োগ পেতে হলে
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হতেই হবে। এখানে একটু ব্যাখ্যা আছে অতিরিক্ত যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই বিষয়ে এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিষয়ে ব্যাখ্যা আকারে এখানে দেওয়া আছে। এখানে এই যে ধারার উপধারা দফা এর মধ্যে প্রবেশ করানো হয়নি, তাই আমি ব্যাখ্যা আকারে দিয়েছি এখানে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর অন্তর্ভুক্ত হবে। দেখেন, চিফ মেট্রোপলিটন আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অন্তর্ভুক্ত হবে, মানে এই দুইটা আদালতের আন্ডারে বা সাথে তাদের সহযোগিতা করার জন্য আরো দুইটা কোর্ট থাকবে, যথাক্রমে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার মানে সিএমএম এর আন্ডারে থাকবে বা সিএমএম এর সাথে থাকবেন এসিএমএম। সিএমএম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এসিএমএম মানে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমি চার্টে দেখিয়েছি। আমরা আপনারা নোট এবং চার্ট পাশাপাশি মিলিয়ে নেবেন। এই চার্টটা আপনারা হাতে বা আঁকিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ইংলিশে কোর্টের নাম দিতে পারেন অথবা বাংলাতেও দিতে পারেন। পরীক্ষায় আপনারা চার্ট আকারেও উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে নম্বর বেশি পাওয়া যাবে। এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, তাহলে সিএমএম এর আন্ডারে এসিএমএম এবং সিজেএম এর আন্ডারে এসিজেএম, এই কোড দুইটা থাকবে বা সাথেই থাকবে। এর অন্তর্ভুক্ত হবে বলতে পাশাপাশি থাকবে অ্যাকচুয়ালি। অনেক সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি ক্ষমতার ব্যবহার করতে গিয়ে ওনার চাপ বেশি চলে আসে, বেশি মামলা হয়ে গেছে, তাহলে তিনি অতিরিক্ত চিফকে মামলা করার দায়িত্ব দিবেন। আবার উনি ছুটিতে থাকলে তাহলে চিফের যে কাজগুলো অতিরিক্ত চিফ চালিয়ে নিতে পারবেন। তাই হেল্পিং হ্যান্ড হিসেবে অতিরিক্ত কোর্টগুলো রাখা হয়। যেমন দায়রা জজের সাথে অতিরিক্ত দায়রা জজ আছে, তেমনি ফৌজদারি কার্যবিধির 9 ধারার বিধান মতে বাংলাদেশের দায়রা আদালত সমূহ নিম্নরূপ। তাহলে আমরা 6 ধারাতে কিন্তু ওভারঅল একটা ধারণা পাওয়া গেল কত প্রকারের কোর্ট আছে। আর 9 ধারাতে দায়রা জজের যে 3 ধরনের দায়রা জজ আছে সেটা এখানে আমরা দেখব। দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত। তাহলে দায়রা জজ আদালত আপার পর্যায়ে আছে, জেলা পর্যায়ে সর্বোচ্চ ফৌজদারি আদালত, তার আন্ডারে আছে বা তার সাথেই বলতে পারি আমরা অতিরিক্ত দায়রা জজ আদালত বা এডিশনাল সেশন জাজ কোর্ট, এবং তার আন্ডারে আছে যুগ্ম দায়রা জজ আদালত বা জয়েন্ট সেশন জাজ কোর্ট, যেটা চার্টে অলরেডি ইংলিশে দেখালাম। তাহলে আমরা 6 ধারা এবং 9 ধারা যদি পড়ি, মূল বেয়ার অ্যাক্ট যদি দেখেন এইভাবে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তাহলে কত প্রকারের কোর্ট আছে বাস্তবে বুঝতে পারবেন। এখন অতিরিক্ত দায়রা জজ আদালত, যেমন আমাদের রাজশাহীতে অতিরিক্ত দায়রা জজ আদালত কয়টি আছে যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে অতিরিক্ত 3টি দায়রা জজ আদালত আছে। যুগ্ম যুগ্ম দায়রা জজ আদালতও আবার 3টি আছে। তার মানে সম এখতিয়ার সম্পন্ন আদালত একাধিক আছে। আবার মহানগর এলাকায় আমাদের অতিরিক্ত মহানগর 2টা কোর্ট আছে, আবার যুগ্ম মহানগর 2টা কোর্ট আছে। আগে একটা ছিল অতিরিক্ত মহানগর দায়রা জজ, এখন একটা বৃদ্ধি করেছে গত বছরই। তো এইভাবে কোর্টের সংখ্যা বৃদ্ধি করতে পারে, কিন্তু প্রকার 3 শ্রেণীরই থাকবে। আমাদের রাজশাহীতে দায়রা জজ মনে করেন 10টা 12টা থাকলেও এই 3 শ্রেণীরই থাকবে। অতিরিক্ত একাধিক করে দিল কোর্ট। কোর্টের মামলার উপরে ভিত্তি করে এক এক জেলায় মামলার সংখ্যা বেশি, যেহেতু আমাদের রাজশাহী বিভাগীয় একটি শহর, এই কারণে এই বিভাগীয় কোর্টগুলোতে আদালতের সংখ্যা বেশি করা বাঞ্ছনীয়, কারণ এখানে মামলার সংখ্যা বেশি এই কারণে। ঢাকাতেও অনেকগুলো থাকবে, চট্টগ্রামে অনেকগুলো থাকবে। একটু ব্যাখ্যা আছে নিচে। প্রতিটি দায়রা বিভাগে একটি দায়রা আদালত ও মহানগর এলাকায় একটি মহানগর আদালত থাকবে, মানে এটা প্রধান দুইটি দায়রা জজ আদালত প্রধান যিনি, এবং মহানগর এলাকার জন্য মহানগর দায়রা জজ আদালত একটি করে থাকবে। এবং অতিরিক্ত এবং যুগ্ম একাধিক থাকতে পারে, কিন্তু দায়রা জজ আদালত একটি থাকবে। এলাকাতেও আবার মহানগর দায়রা জজ আদালত একটি করে থাকবে। কিন্তু আবার অতিরিক্ত কোর্ট একাধিক থাকতে পারে, যুগ্ম কোর্ট একাধিক থাকতে পারে। তো মূল কোর্ট যেটা কয়ে উল্লেখ করা আছে একটা করেই থাকবে। সরকার গেজেটের মাধ্যমে দায়রা আদালত সমূহের বসার স্থান নির্ধারণ করে দিবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, সংবিধানের যদি আপনারা নাম বলেন তাহলে
আদালত কোথায় বসবে? গেজেটের মাধ্যমে প্রকাশ করবে সরকার। এবং সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। অনেকেই ভুল করে বাংলাদেশ সংবিধান লেখেন, কিন্তু সংবিধানের নাম হবে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 1972। এর 133 নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি কর্তৃক দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ নিয়োগপ্রাপ্ত হন। এটা অতিরিক্ত তথ্য আমি দিয়ে দিয়েছি, এমসিকিউ এটা কাজে লেগে বেশি। যদি আপনি তথ্যবহুল রিটেন পরীক্ষায় লিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই তথ্যগুলো অ্যাড করার চেষ্টা করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা 6 ধারা পড়লাম, 9 ধারা পড়লাম, এবার 10 ধারা পড়বো। 10 ধারার বিধান মতে বাংলাদেশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সমূহ নিম্নরূপ হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে এখানে আমরা ম্যাজিস্ট্রেট আবার দুই প্রকার দেখেছিলাম 6 ধারার মধ্যেই। 6-এর 2 উপধারায় দেখলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই প্রকার ম্যাজিস্ট্রেট। তার মানে জুডিশিয়াল কমিশনের মাধ্যমে, যেটা আমরা বলি জুডিশিয়ারি, জুডিশিয়ারি বলি আমরা। তো জুডিশিয়ারির মাধ্যমে যারা নিয়োগ প্রাপ্ত হয় সহকারী জজ হিসাবে বা ম্যাজিস্ট্রেট হিসাবে, আসলে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় তারা যদি ট্রেনিং নেওয়ার মাধ্যমে ক্রিমিনাল সাইডে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, ম্যাজিস্ট্রেট হিসেবে দিবে। আর যদি সিভিল সাইডে নিয়োগ দেওয়া হয় তাহলে সহকারী জজ হিসেবে নিয়োগ পাবেন তারা। তার মানে একই পরীক্ষার মাধ্যমে ম্যাজিস্ট্রেটও নিয়োগ হয়, আবার সহকারী জজও নিয়োগ প্রাপ্ত হয়। তো সহকারী জজ বললেও ওই ম্যাজিস্ট্রেটকেও বোঝাবে, এন্ট্রি লেভেলের ম্যাজিস্ট্রেট অথবা সহকারী জজ। বলে রাখা ভালো, বাংলাদেশে এই মুহূর্তে মানে যারা নিয়োগ হয় তারা সরাসরি সেকেন্ড ক্লাসের ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ হয়। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আইনে আছে, কিন্তু বাস্তবে কোনো থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নাই। আবারও বলছি, বাস্তবে কোনো থার্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাই, সেকেন্ড ক্লাস থেকেই নিয়োগ প্রাপ্ত হয়। আইনে যদিও আছে, থার্ড ক্লাস নিয়োগ দেওয়া হয় না, সেকেন্ড ক্লাসে দিয়ে দেওয়া হয় সরাসরি। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট এরা আসলে জুডিশিয়ারির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হন না। ইনারা হচ্ছে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, অর্থাৎ বাংলাদেশ কর্ম কমিশন যেটা আছে তার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। বিসিএস শব্দ আমরা সবাই জানি। তো বিসিএস এর যে প্রশাসন ক্যাডার, যারা প্রতি বছর প্রায় 300 জন প্রশাসন ক্যাডারে যুক্ত হন। তো প্রশাসন ক্যাডারে যারা যুক্ত হন তারা আসলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পান। ক, জেলা ম্যাজিস্ট্রেট আদালত। জেলা ম্যাজিস্ট্রেট আদালত, দেখেন এখানে জেলা ম্যাজিস্ট্রেট বলা হচ্ছে, জেলা জজ না কিন্তু। জেলা ম্যাজিস্ট্রেট বলতে স্বয়ং যিনি জেলা প্রশাসক, ইংরেজিতে হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনার বা ডিসি, অত্র আদালতের বিচারক হবেন। তাহলে যিনি এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বস হবেন তিনি হচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক বা ডিসি নিজেই। তো ডিসি যখন প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তখন তাকে জেলা প্রশাসক বা ডিসি বলা হবে। ডিসি যখন বিচারিক দায়িত্ব পালন করবেন তখন তাকে জেলা ম্যাজিস্ট্রেট বলা হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলা হবে। এটা মনে রাখবেন। তার মানে একই ব্যক্তি দুই দায়িত্ব পালন করছে। প্রশাসনিক দায়িত্ব পালন করলে জেলা প্রশাসক, বিচারিক দায়িত্ব পালন করলে জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আশা করি বিষয়টি বুঝেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী জেলা প্রশাসক অত্র আদালতের বিচারক হবেন। তাহলে যারা সহকারী জেলা প্রশাসক, আসলে যারা বিসিএস ক্যাডার হন প্রশাসনে, তারা সহকারী জেলা প্রশাসক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। জেলা প্রশাসকের আন্ডারে 6 থেকে 8 বছরের জেলা প্রশাসক যদি সফলভাবে তিনি ভালো সার্ভিস দিতে পারেন, তার সার্ভিস রেকর্ড যদি ভালো হয়, তাহলে তিনি কিন্তু ডিসি হয়ে যেতে পারেন। প্রথমে এডিসি বা জেলা প্রশাসক হিসাবে থাকবেন, তো সহকারী জেলা প্রশাসক এডিসি থেকে পরে ডিসি হয়ে যাবেন। তো অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানে আমরা সংক্ষেপে যেটাকে বলি এডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এডিএম নামটা অনেকে শুনে থাকবেন যারা কোর্টে যান, এডিএম কোর্ট, এইভাবে আমরা সংক্ষিপ্তভাবে বলে থাকি। বা আমি সিনিয়রের কাছ থেকে শুনেছি প্রথমে এডিএম কোর্টে যান, এডিএম কোড তখন বুঝতে পারিনি, তো স্যার দেখাই দিল ওইটা। তো যে দেখলাম উপরে লেখা আছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তখন বুঝলাম যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে। মানে কোর্টে দেখবেন ছোট ছোট নিক নেমে কোর্টকে ডাকা হয়, অ্যাব্রিভিয়েশন করে ডাকা হয় সংক্ষিপ্ত ভাবে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে।
প্রয়োজনে আপনারা এই যে আমি ক্লাসে বলে দিচ্ছি, এই পাশে যে জায়গাগুলো আছে এই পাশে আপনারা ব্র্যাকেটে লিখে নিতে পারেন। অবশ্যই ভিন্ন কালারের কালি কলম ব্যবহার করবেন, লাল, নীল, সবুজ এই ধরনের। অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সমূহ সহকারী জেলা প্রশাসক অত্র আদালতের বিচারক হবেন। তাহলে বিচারক কারা হবে সেটাও আমি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি কোর্টের পাশাপাশি। তাহলে আমাদের রাজশাহীতে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু দুইটা আছে, নির্বাহী এক, নির্বাহী দুই, বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট ওয়ান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট টু। এখানে থানাগুলো ভাগ করে দেওয়া আছে যে এতগুলো থানা, এই থানাগুলো নির্বাহী এক, এই থানাগুলো নির্বাহী দুই আমলে নেবেন এবং বিচার কার্য পরিচালনা করবেন। এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমাদের রাজশাহীতে একটাই আছে, এডিএম কোর্ট। তবে এডিসি কোর্ট গুলো এডিএম কোর্টের মতোই, সেই হিসাবে কিন্তু এডিসি কোর্ট অনেকগুলো আছে। রাজস্ব শাখায় বা রেভিনিউ শাখায় আছে, ল্যান্ড অ্যাকুইজিশন বা এলএ শাখায় আছে। এগুলো আপনারা যখন পিওর সিভিল মামলা প্র্যাকটিস করবেন তখন এগুলো জানতে পারবেন যে এডিসি রেভিনিউ কোর্ট, তারপরে এডিসি এলএ শাখা বা ল্যান্ড অ্যাকুইজিশন শাখার কোর্টগুলো, এগুলো কিন্তু নির্বাহী কোর্টের আন্ডারেই থাকবে, মানে জেলা ম্যাজিস্ট্রেটের মধ্যে। আর জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট যেহেতু একজন, একটাই হবে। এরপরে এখানে একটু ব্যাখ্যা আছে। অতিরিক্ত ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা সংক্ষেপে বলি ইউএনও। ইউ দ্বারা উপজেলা, এন দ্বারা নির্বাহী, তাহলে এখানে নির্বাহীর ইংরেজি নির্বাহী করা হয়েছে, এক্সিকিউটিভ আর বলা হয় না, ইউএনও। ও দ্বারা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও। থানা নির্বাহী অফিসার বা কর্মকর্তা, মানে টিএনও। থানা, টিতে থানা, নির্বাহী কর্মকর্তা। এখানে আপনারা লিখে নিতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তার উপরে ইউএনও, থানা নির্বাহী কর্মকর্তাগণের উপরে টিএনও। এগুলো আপনারা শুনে থাকবেন। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তাহলে এখানে এই ব্যক্তিরাও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে, যেটা আপনারা কোথায় দেখবেন, থানা পর্যায়ে আছে, উপজেলা পর্যায়ে আছে এনারা। আবার যখন কোনো পরীক্ষা হয়, মানে পাবলিক এক্সামিনেশন, এসএসসি পরীক্ষা হয়, জেএসসি পরীক্ষা হয়, বা পিএসসি পরীক্ষা হয়। পিএসসি বলতে এখানে এই প্রাইমারি যে সমাপনী পরীক্ষা সেটার কথা বলছি। এই পরীক্ষার যে কর্মকর্তারা ডিউটি দেন পরীক্ষা, আমরা ছোটবেলা ভয় পেতাম পরীক্ষার হলে সাবধানে থাকতে হবে নাহলে ম্যাজিস্ট্রেট এক্সপেল করে দিবে। এই ম্যাজিস্ট্রেট আসলে থানা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তাই কিন্তু পরীক্ষার হলে ডিউটি দিতে যান। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দ্বারা ভ্রাম্যমাণ আদালত সমূহ পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত ইংরেজি হচ্ছে মোবাইল কোর্ট। তো মোবাইল কোর্ট গুলো কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলো পালন করে থাকবেন। অনেক সময় নির্বাহী কোর্ট গুলো 12টা 1টার দিকে বসে, বা অনেকদিন বসতেই পারেন না, কারণ তারা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ব্যস্ত থাকেন। যেমন ইদানিং আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে দেখি যে একজন ব্যক্তি খুব ভালো কাজ করছেন। কি কাজ? যারা খাদ্যে ভেজাল দিচ্ছে বা যারা ভোক্তাদেরকে ঠকাচ্ছে, তো ভোক্তা অধিকার এর একজন কর্মকর্তা এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে রেড দিয়ে থাকেন। তো এই যে রেড কাজে পরিচালনার জন্য কিন্তু এই যে থানা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাও যেতে পারেন, অথবা এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন সহকারী জেলা প্রশাসক হিসেবে তারাও কিন্তু যেতে পারেন। আর মোবাইল কোর্ট মানে স্পটে ধরবে সবকিছু এবং স্পটে কি হবে বিচার হবে, তার সাজা দিয়ে দিবে। তাকে কি দিতে পারে, ক্ষমতা আছে মোবাইল কোর্টের। যেমন কিছুদিন আগে বাংলাদেশ যারা আর্মি আছে তাদেরকে, অফিসারদেরকে এই নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে মোবাইল কোর্ট পরিচালনার। তার মানে স্পটে তারা ধরবে, ধরে জরিমানাও করতে পারে, আবার কারাদণ্ডও দিতে পারে। তাহলে কি কি ক্ষমতা তারা প্রয়োগ করতে পারবে, ফৌজদারি কার্যবিধির শিডিউল বা তফসিলের মধ্যে আমরা পড়বো বা আছে। দায়রা আদালতের শ্রেণীবিভাগ এবং এদের দণ্ড প্রদানের ক্ষমতা উল্লেখ করুন। তাহলে শ্রেণী বিভাগ আমরা একটু আগে দেখেছি, সেগুলোই এখানে দিতে হবে।
দায়রা আদালতের শ্রেণী বিভাগ আমরা 9 ধারায় যেটা দেখলাম ঠিক হুবহু ওইটাই এখানে তুলে দিতে হবে, সেটা আমরা আর পড়ছি না। এখন আমরা দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা, মানে দায়রা আদালত কি কি সাজা প্রদান করতে পারে, কি কি পানিশমেন্ট দিতে পারে। ফৌজদারি কার্যবিধি এর 31 ধারার বিধান মতে দায়রা আদালত সমূহের দণ্ড প্রদানের ক্ষমতা নিম্নরূপ। তাহলে আমরা প্রথমে কত ধারায় আছে, 31 ধারায় আছে দায়রা আদালত বা সেশন কোর্টের যে পাওয়ার বা জুরিসডিকশন সেইটা আমরা বলে দিলাম। এবার কি কি সেটা বলবো। কতে আছে দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ, তার মানে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের কিন্তু সেম পাওয়ার আছে পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে। এই দুইটি আদালত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারে, তার মানে আইনে যা কিছু আছে যেমন পেনাল কোড, পেনাল কোডে যা কিছু আছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব দিতে পারবে। তারপরে অন্যান্য আইনে যেমন নারী ও শিশু নির্যাতন দমন যে আইন আছে সেখানে যা কিছু আছে সেটাও দিতে পারবে। তো নারী নারী ও শিশু নির্যাতন দমন আইন এইটা কিন্তু ট্রাইব্যুনালে বিচার হয়। তো বলে রাখা ভালো যে নারী ও শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল রাজশাহীতে দুইটা আছে, ট্রাইব্যুনাল 1, ট্রাইব্যুনাল 2। তো এই ট্রাইব্যুনালের বিচারক কিন্তু দায়রা জজ বা জেলা ও দায়রা জজ সমপর্যায়ের কিন্তু একজন বিচারক, তার মানে দায়রা জজের সমতুল্য, তাই তাকেও দায়রা জজ বলা যাবে। আবার অন্যান্য যে বিশেষ আদালতগুলো আছে তারও কিন্তু দায়রা জজের সমপর্যায়ের আদালত। তো দায়রা জজ যে ক্ষমতা বলে বা যে ধরনের সাজা দিতে পারবেন অন্যান্য যে আদালত আছে তারাও দিতে পারবেন, বিশেষ আদালত বা ট্রাইব্যুনাল যেগুলো আছে সবগুলোই। এখানে বলছে কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগের অনুমোদন ব্যতীত তা কার্যকর করা যাবে না। তার মানে দায়রা জজ, অ্যাডিশনাল দায়রা, অতিরিক্ত দায়রা জজ, দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয় কোনো ব্যক্তিকে সেক্ষেত্রে সেটা দিতে পারবেন, কিন্তু সেটা কার্যকর করার জন্য অবশ্যই হাইকোর্ট বিভাগে সেই কেসটা পাঠাতে হবে, সেটাকে বলে ডেথ রেফারেন্স। তো ডেথ রেফারেন্স হিসেবে পাঠাতে হবে এবং সেই ডেথ রেফারেন্সটা যদি অনুমোদন পাই তাহলেই সেটা কার্যকর করা যাবে, মানে ফাঁসি দেওয়া যাবে। তাহলে দায়রা জজ মৃত্যুদণ্ড দিতে পারবে কিন্তু ফাঁসি কার্যকর করতে হলে অবশ্যই কি করতে হবে, হাইকোর্টের অনুমোদন লাগবে, যেটাকে ডেথ রেফারেন্স বলে। এরপরে যুগ্ম দায়রা জজ আদালত কি করতে পারবে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত, তার মানে যুগ্ম দায়রা জজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এগুলো কোড দিতে পারবেন না, 10 বছর এর অধিক দিতে পারবে না, 11 বছর 12 বছর দিতে পারবেন না। তাহলে এগুলো ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারবেন, তার মানে ম্যাক্সিমাম তিনি 10 বছরের সাজা দিতে পারবেন, 10 বছরের নিচে দিতে পারবেন, 10 বছরের উপরে দিতে পারবেন না। 11, 12, 14 যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড এগুলো দিতে পারবেন না। তাছাড়া যুগ্ম দায়রা জজ 10 বছর সহ নিম্নের যে কোনো কারাদণ্ড দিতে পারবে, অর্থদণ্ডও দিতে পারবে। তাহলে দায়রা জজের আমরা ক্ষমতা দেখলাম। এরপরে বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাজা প্রদানের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। তো এইটা আমরা ফৌজদারি কার্যবিধির 32 ধারার বিধান মতে পাবো। ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ নিম্নরূপ। তাহলে 32 ধারায় কি আছে আমরা সেটা দেখবো এখন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তার মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জুডিশিয়ারি এলাকায় হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবেন, মেট্রোপলিটন এলাকায় হলে তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হবেন, কিন্তু দুইজনই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তারা নির্জন অবরোধ সহ, তার মানে নির্জন কারাবাসও দিতে পারবেন, সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং অনধিক 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবেন, তার মানে 5 বছরের ইমপ্রাইজনমেন্ট এবং 10,000 টাকা ফাইন করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড এবং অনধিক 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড করতে পারবেন। এখানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কথাটা লেখা আছে, এখানে ভুল হয়েছে।
এখানে আপনারা লিখবেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই যে প্রথম কথাটা লিখে আছে, এখানে লিখেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, একটু কেটে সংশোধন করে নেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন অবরোধ সহ সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং অনধিক 2,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারবেন। তাহলে তৃতীয় প্রথম, তৃতীয় দ্বিতীয় প্রথম এইভাবে আছে। আবার অত্র কার্যবিধি 33 ক ধারার বিধান মতে 33 কতে আবার কিন্তু একটু ভিন্ন বিষয় আছে। 29 গ ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 7 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত, ব্যতীত মানে 7 বছর পর্যন্ত দিতে পারবে, 7 বছর এবং 7 বছরের উপরে, 7 বছরের উপরে 8 বছর বা 7 বছর 1 মাস, 9 বছর, 10 বছর, 14 বছর, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এগুলো দিতে পারবে না ম্যাজিস্ট্রেট, কিন্তু ম্যাক্সিমাম 7 বছর দিতে পারবে। আমরা এখানে দেখলাম যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিচ্ছেন। আবার এখানে আসে দেখছি যে আমরা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এখানে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট এটা বলা হয়নি, কিন্তু যাদেরকে 29 গ ধারা বলে ক্ষমতা দেওয়া হয়েছে, এই ধরনের ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট 29 গতে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এই ক্ষমতার ব্যবহার তারা করবে 33 ক ধারার বিধান মতে, যেটা সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড দিতে পারবে। এর আগে দেখলাম ম্যাজিস্ট্রেটরা 5 বছরের উপরে কারাদণ্ড দিতে পারছেন না, কিন্তু যারা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত, যেটাকে বলা হয় স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট বা স্পেশালি এম্পাওয়ার্ড ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, তারা 29 গয়ে বিশেষ ক্ষমতা দেওয়ার বিধানটা আছে। এবং যারা এই বিধানটা পাবে, অর্থাৎ বিশেষ ক্ষমতা দেওয়া হয় 29 গ ধারা অনুসারে, এবং এই বিশেষ ক্ষমতার ব্যবহারটা তারা করছে 33 কতে। আবারও বলছি, 29 গ, 33 ক এবং এর আগে যেটা দেখলাম 32 ধারা, এই ধারা তিনটা হচ্ছে কনফিউশন সৃষ্টি করতে পারে। 32 ধারা হচ্ছে প্লেন, 5 বছর, 3 বছর এবং 2 বছর কারাদণ্ড দিবে, 5 বছর, 3 বছর এবং 2 বছরের কারাদণ্ড দিবে, এটা 32 ধারার বিধান। কিন্তু 33 কতে বলা হচ্ছে যে না, এটা 7 বছর পর্যন্ত একটু এক্সটেন্ড করা যাবে, 5 বছরে লিমিটেড থাকবে না, 7 বছর পর্যন্ত করা যাবে। তাহলে এখানে আমি যেটা দেখেছি, অর্থাৎ 33 ক ধারার সর্বোচ্চ 5 বছরের পরিবর্তে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করার ক্ষমতা প্রদান করা হয়েছে। 33 ক অনুসারে সাজা দিবে, কিন্তু 29 গতে ক্ষমতা দিবে সরকার। তাহলে 29 গটা হচ্ছে সরকার কাকে কাকে ক্ষমতা দিবে সেই বিধানটা সরকারকে দেওয়া হয়েছে, তার মানে 29 গ সরকারের বিষয়। আর 33 ক হচ্ছে ম্যাজিস্ট্রেট 7 বছর পর্যন্ত সাজা দিতে পারবে, এই বিধানটা দেওয়া হচ্ছে। এটা অ্যামেন্ডমেন্ট করে তৈরি করা ধারা। আশা করি 32, 33 ক এবং 29 গ ধারা তিনটা সম্পর্কে যে কনফিউশন, সেটা এই আলোচনা থেকে একটু দূর করতে পেরেছি। পরে প্রশ্ন, জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে সাজা প্রদান সম্পর্কিত বিধান কি? তাহলে অর্থদণ্ড বা ফাইন যদি করা হয়, জরিমানা বললে কিন্তু ভুল হয়, কিন্তু অনেক সময় জরিমানাও ব্যবহার করা হয়। জরিমানা বলতে সিভিল যে মামলা সেখানে জরিমানা করা হয়, জরিমানার ইংলিশ হচ্ছে কম্পেনসেশন। তো ফৌজদারি কার্যবিধিতে বা ফৌজদারি মামলায় কম্পেনসেশন দেওয়ার কোনো বিধান নাই, অর্থদণ্ড বা ফাইন দেওয়ার বিধান আছে। তো অনেক সময় প্রশ্নের মধ্যেও দেখেছি যে অর্থদণ্ডকে জরিমানা হিসেবেও চালিয়ে দেওয়া হচ্ছে, তাই এখানে জরিমানা বা অর্থদণ্ড আদায়ের সাজা প্রদান সম্পর্কিত বিধান। অর্থদণ্ড দেওয়া হলো কাউকে 2,000, 5,000 বা 10,000, তো তিনি এই অর্থদণ্ড যদি না দিতে পারেন, তাহলে এই অর্থদণ্ড না দেওয়ার কারণে তাকে অতিরিক্ত কিছু সাজা ভোগ করতে হবে। সেইটা কি নিয়ম আছে সেটা দেখব। 33 ধারার বিধান মতে জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে নিম্নরূপ সাজা প্রদান করা যেতে পারে। তাহলে 33 ধারাতে আমরা কিন্তু এই বিষয়টা পাবো। এক, জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে সাজার পরিমাণ কোনো ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ যে সাজা প্রদান করতে পারেন তার অধিক হবে না। এর অর্থ কি? মনে করেন কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাজা দিয়েছেন, তো সেখানে আবার তিনি 10,000 টাকা সাজা দিয়েছেন, মানে ফাইন দিয়েছেন, এর সাথে তিনি 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, মানে ম্যাক্সিমাম দিয়েছেন।
আচ্ছা, এখন 33 কর যে বিধান, এই সেটা যদি আমরা চিন্তা না করি, শুধু 33-এ যদি চিন্তা করি, তো এখানে 5 বছরের সাজা দেওয়ার পরে তিনি তো 5 বছরকে বৃদ্ধি করতে পারেন না। তাই অন্তত তাকে মূল সাজা অবশ্যই কি করতে হবে, 5 বছরে কম দিতে হবে, এবং 10,000 টাকা এটা দিতে না পারলে এর সাথে কিছু এক্সটেন্ড করতে হবে। তার মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি 5 বছরের সাথে কিছু যুক্ত করতে পারবেন না, তাহলে মূল সাজা অন্তত ওনাকে একটু কম দিতে হবে এবং অনাদায়ে কিছু যুক্ত করতে হবে। ব্যাপারটা এরকম। তার মানে তার যে সর্বোচ্চ 5 বছর সাজা দেওয়ার যে ক্ষমতা, এই টাকা দেওয়ার ব্যর্থতার কারণে অতিরিক্ত সাজা কিন্তু এর 5 বছরের অতিরিক্ত আবার হবে না। তার মানে তার সাজা দেওয়ার ক্ষমতা তো 5 বছর আছে, অতিরিক্ত সহ 5.5 বছর বা 6 বছর যেন না হয়ে যায়। কিন্তু সে যদি বিশেষ ক্ষমতার প্রাপ্ত হয়, সেক্ষেত্রে এই 5 বছরের সাথে সে সর্বোচ্চ 2 বছর অ্যাড করতেই পারে। পরের বিধান কি? এই ক্ষেত্রে অপরাধের জন্য নির্ধারিত মূল সাজার 1/4 মানে 4/1 অংশের বেশি সাজা হবে না। মনে করেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 4 বছরের সাজা দিয়েছে, এখন অর্থদণ্ড দিল, অর্থদণ্ড দিতে পারবে না, আর্থিক সচ্ছলতা নাই বা দিতেই চাচ্ছে না। সচ্ছলতা সচ্ছলতা থাকলেও সে টাকা দিবে না, ব্যাপারটা এরকম। এখানে 10,000 টাকার বিধান আছে, দেওয়া যায় সহজে, কারণ 10,000 টাকা অনেকের কাছে কিছুই না। কিন্তু কোন কোন আইনে 1 লাখ টাকা, 5 কোটি টাকা পর্যন্ত কি অর্থদণ্ড বা ফাইনের বিধান আছে। 5 কোটি টাকা ফাইনের বিধানও আছে বাংলাদেশের আইনে। তো 5 কোটি টাকা অনেকেই দিবে না, দিতে পারবে না। তার পরিবর্তে 1 বছর হয়তো বা সাজা খাটবে, সেটাই তার জন্য ভালো। কারণ 1 বছরে কেউ 5 কোটি টাকা ইনকাম করে না। বা তার সাজার পরিমাণ দিল হয়তো বা 5 লক্ষ টাকা। তো 5 লক্ষ টাকা কেউ সাজা দিবে না, মানে অর্থদণ্ড অনেকেই দিবে না যার যদি সামর্থ্য না থাকে। তাহলে সে 1 বছর সাজা খাটবে। তো এখানে 4 বছরের যদি সাজা হয় মূল সাজা, আর অর্থদণ্ড যেটাই হোক না কেন, তাহলে এটার 4/1 মানে ম্যাক্সিমাম 1 বছর সাজা দিতে পারবে, এটা বলা হচ্ছে। তার মানে মূল সাজার 4/1 দেওয়া যাবে। হ্যাঁ, দুঃখিত একটু বিরতির জন্য। তো যেটা বলছিলাম যে 4/1, 4 বছরের 4/1 হলে 1 বছর হবে। 8 বছর যদি সাজা দেয়, 4/1 হলে 2 বছর হবে। 6 বছরের সাজা হলে 4/1 হলে 1.5 বছর হবে। তো এইভাবে হিসাব করে 10 বছরে যদি সাজা হয়, 4/1 মানে 2.5 বছরের সাজা হবে, অর্থদণ্ড অনাদায়। জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ড প্রদান করা হবে, তা প্রদত্ত মূল সাজার সাথে অবশ্যই যোগ করতে হবে। আর যোগ না করলে তো সেটা দেওয়া না দেওয়া সমান। আশা করি 3টা পয়েন্ট বুঝতে পেরেছেন 33 ধারায়। 3টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এবার সর্বশেষ প্রশ্ন, এটা পড়ার পরেই, এটা বুঝিয়ে দেওয়ার পরেই আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আপনারা যদি প্রশ্ন করেন তাহলে উত্তর পাবেন। একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপর সরকার কি কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে? তাহলে টপিক বললাম, এবার একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপর সরকার যে যে অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে তার নিম্নরূপ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে 29 ক ধারার বিধান মতে মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ডের দণ্ডনীয় নয় এরূপ সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারবে। তাহলে 29 গয়ে কিন্তু যারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে কিন্তু ম্যাক্সিমাম 10 বছরের সাজা দেওয়ার বিধান দেওয়া হয়েছে। 10 বছরের অধিক যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দিতে পারবে না। মানে এই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এই দুইটা বড় সাজা, এবং ম্যাক্সিমাম 10 বছর, 10 বছরের উপরে আবার সাজা দেওয়া যাবে না। 14 বছর বা 10 বছরের উপরে আমরা প্রচলিত সাজা 14 বছরকেই দেখি সাধারণত। তো এগুলো দেওয়া যাবে না। তাছাড়া অত্র কার্যবিধির 260 ধারার বিধান মতে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা,
তো 260 ধারায় যে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা সেটা শুধুমাত্র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই করতে পারবেন। তো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু বাস্তবে আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দীর্ঘদিন যখন তিনি কাজ করবেন। আচ্ছা, কোর্টগুলো আমরা চার্টে দেখলাম, তারপরে আমরা বাস্তবে কিছুটা বোঝালাম, কিন্তু এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যারা নিয়োগ পান বা সহকারী জজ হিসেবে যারা নিয়োগ পান তারা কিভাবে প্রমোশন পায় সেটাও একটু আপনাদেরকে সংক্ষিপ্ত আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে যারা সিনিয়র মনে করেন যে জুডিশিয়ারির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং এর মাধ্যমে যদি দেওয়ানি মামলায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয় বিচারের, তারা সহকারী জজ হিসেবে নিয়োগ পাবেন। সহকারী জজ হিসেবে কিছুদিন চাকরি করতে করতে তারা হবে সিনিয়র সহকারী জজ। সিনিয়র সহকারী জজ অবস্থায় চাকরি করতে করতে তারা হবে যুগ্ম জেলা জজ। যুগ্ম জেলা জজের পরে অতিরিক্ত জেলা জজ, তারপরে তারা জেলা জজ, এবং জেলা জজের পরে তারা প্রমোশন নিয়ে হতে পারেন হয়তোবা বার কাউন্সিলের সচিব, অথবা তারা প্রমোশন নিয়ে কিন্তু আবার মহামান্য হাইকোর্টের জাস্টিস হতে পারেন। হাইকোর্টের জাস্টিসের পরে অ্যাপিলেট বিভাগের বা অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, তারপরে চিফ জাস্টিস, এইভাবে প্রমোশন হবে। তো এগুলো আমি সিভিল ক্ষেত্রে বললাম। এখন একই ব্যক্তি সহকারী জজ হিসেবে চাকরি করতে করতে তাকে কিন্তু আবার সহকারী জজ থেকে উইথড্র করে আবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে পারে, অর্থাৎ তাকে সিভিল থেকে আবার ট্রেনিং দিয়ে ক্রিমিনাল মামলা পরিচালনার জন্য, বিচার করার জন্য আবার দিতে পারেন। সেক্ষেত্রে তিনি হয়ে যাবেন ম্যাজিস্ট্রেট। তো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে থাকলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলা হবে, বা শুধু ম্যাজিস্ট্রেট বলা হবে, বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হবে। এবং তিনি যদি একটু সিনিয়র হন তাহলে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হবে, অথবা মেট্রোপলিটন এলাকায় হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো যারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারা একটু সিনিয়র হলেই তারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হতে পারেন। এরপরে সিনিয়র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে কি হবেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মানে সিএমএম অথবা সিজেএম। এখন অতিরিক্ত চিফ থেকে আবার তারা কি হয়ে যাবে, চিফ হয়ে যাবে, অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এইভাবে তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পরে আবার কি হতে পারেন, তিনি যুগ্ম জেলা জজ হয়ে যেতে পারেন, যুগ্ম জেলা ও দায়রা জজ। তো যুগ্ম জেলা ও দায়রা জজ যদি কেউ হয় তাহলে তাকে সিভিল ক্রিমিনাল উভয় প্র্যাকটিস, মানে উভয়, আমরা তো করি প্র্যাকটিস, আর আর যারা বিচারক তারা কিন্তু বিচার করেন। তো সিভিল ক্রিমিনাল উভয় প্র্যাকটিস করার পরে কিন্তু যুগ্ম জেলা ও দায়রা জজ হতে পারেন, কারণ একই এজলাসে বসে দুই ধরনের মামলা পরিচালনা করতে হয়। তো যুগ্ম জেলা ও দায়রা জজ সিভিল ক্রিমিনাল উভয় প্র্যাকটিসের মাধ্যমে আরেকটু যদি তিনি একটু অভিজ্ঞ সম্পন্ন হন, তো এই অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তিনি কি হয়ে যাবেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ। অতিরিক্ত জেলা ও দায়রা জজের পরে তিনি হয়ে যাবেন জেলা ও দায়রা জজ, অথবা কোনো ট্রাইব্যুনালের বা কোনো বিশেষ বিশেষ দায়রা জজের বিচারক হয়ে যাবেন। এবং তারপরে অনেকেই আছে যে জেলা ও দায়রা জজ বা মহানগর জেলা ও দায়রা জজ থেকে রিটায়ারমেন্টে চলে যান, আবার অনেকেই যেতে পারেন, অনেকেই বলতে কম সংখ্যকই মহামান্য হাইকোর্টের জাস্টিস হতে পারেন বা বিচারপতি হতে পারেন। তো এইভাবে নিম্ন থেকে উচ্চ পর্যায়ে প্রমোশন গুলো হয়ে থাকে। তো বাস্তবতা এবং আইনে কি আছে আমি দুইটার আলোকেই আলোচনা করলাম। তো আজকের আলোচনা এতটুকুই। আজকের আলোচনা থেকে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আর যদি প্রশ্ন না থাকে তো ক্লাসটি শেষ করে দেব।